এবিসি মিঠা কড়া। জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের FM 89.2 এর সাম্প্রতিক বিষয় নির্ভর নিয়মিত আয়োজন এবিসি মিঠা কড়ায়। এই আয়োজনটি আপনারা শুনছেন মানুষের জন্য ফাউন্ডেশনের সৌজন্যে। আজ 8ই ডিসেম্বর বৃহস্পতিবার এবিসি মিঠা কড়ায় আমরা আন্তর্জাতিক অপরাধ বিচারের মান নিয়ে বিতর্ক এই বিষয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক আইন বিষয়ে একজন বিশেষজ্ঞ। ডক্টর মিজানুর রহমান, এবিসি রেডিওতে আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ। শ্রোতা, সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর 6:35 আমাদের স্টুডিও থেকে এবিসি মিঠা করা সরাসরি প্রচারিত হয়। আপনারা জানেন 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল বাংলাদেশের। 40 বছর আগে মুক্তিকামী বাঙালির বিরুদ্ধে সংগঠিত অপরাধগুলো বিচারের জন্য 2009 সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন এবং তদন্ত দল গঠন করা হয়। মুক্তিযুদ্ধকালে আন্তর্জাতিক অপরাধের দায়ে ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 1 জন অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে। এদের মধ্যে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে এখন বিচার শুরু হয়েছে, আর জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামরুজ্জামান এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রথম থেকেই এই ট্রাইব্যুনালে বিচার নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি দ্বিধাদ্বন্দ্বে থাকলেও গত 3রা ডিসেম্বর সংবাদ সম্মেলন করে তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শ্রোতা, গত সপ্তাহে বিএনপি নেতা এবং সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালে বিচারের মান নিয়ে সংশয় জানান এবং এই ট্রাইব্যুনাল বন্ধ করে দেওয়ার দাবি জানান। আজকের বিষয় নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমরা শুরুতেই বিএনপির এই নেতার কথা শুনব, তারপরে আমরা ফিরে আসবো আমাদের অতিথি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের কাছে। এবিসি মিঠা কড়া। জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। খালেদা জিয়া বহুবার বলেছে যে আমরাও চাই সত্যিকারের যুদ্ধাপরাধী যারা তাদের বিচার করা হোক, তবে সেই বিচার হতে হবে দেশের প্রচলিত আইন। সার্বজনীন মৌলিক অধিকার সমুন্নত রাখতে হবে এই বিচারে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং জনমনে যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে। সরকার বিভিন্ন রকম টালবাহানা করে এই ট্রাইব্যুনালকে একটা আভ্যন্তরীণ আদালত অর্থাৎ ডোমেস্টিক আদালত হিসেবে অভিহিত করছে, কিন্তু অভিযুক্তদের সম অধিকার প্রদানের নিশ্চয়তা দেয় এমন সব অভ্যন্তরীণ প্রচলিত আইনগুলোকে স্থগিত করেছে। তারা অভিযুক্তদের মৌলিক অধিকার সমূহ কেড়ে নিয়েছে বিচার কার্যক্রম শুরু করার আগেই। আমার প্রশ্ন হলো, যদি এটা ডোমেস্টিক ট্রাইব্যুনালই হয় তাহলে এটার নাম তাহলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কেন? এই প্রশ্নের উত্তর সরকার বা ট্রাইব্যুনালের কাছ থেকে এখনো আমরা কেউ পাইনি। এটা যদি ডোমেস্টিক ট্রাইব্যুনাল হয় তাহলে আমাদের যে প্রচলিত আইন আছে দেশে, খুনিদেরকে যে আইনে বিচার করা হয়, যারা ধর্ষণকারী যে আইনে বিচার করা হয়, সে একই আইনে তাহলে এদেরও তো বিচার করা উচিত বলে যদি এটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল বলে আপনারা আখ্যায়িত করেন। এই ট্রাইব্যুনালের আইনি কাঠামো ও বিচার কার্যক্রমের উপর বিএনপির কোনো আস্থা নেই। বিএনপি বিশ্বাস করে এই ট্রাইব্যুনাল একটি আজ্ঞাবাহী প্রতিষ্ঠান ব্যতীত আর কিছুই নয়। এই ট্রাইব্যুনালের প্রহসনমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার লক্ষ্যে চালানো এর বেআইনি অসাংবিধানিক বিচার কার্যক্রমকে বইতে দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। বিএনপি দাবি করছে যে অবিলম্বে এই ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল করা হবে। এবিসি মিঠা কড়া। জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। শ্রোতা, আমরা এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর বিচারের মান নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের সমালোচনা শুনলাম। এবার ফিরছি স্টুডিওতে আমাদের অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের কাছে। আমরা যদি ওনার সংবাদ সম্মেলনটা ওনার যে কথাগুলো, মূল কথাগুলো ধরি, দেখা যাচ্ছে যে একটা বলছেন ওনাদের একটা সমালোচনার জায়গা যে এটা অভ্যন্তরীণ আদালত, কিন্তু এটার নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন? আমি জানি না, উনি ব্যারিস্টার মানুষ, উনি এতদিন পরে এই প্রশ্নটা কেন তুলেছেন? আপনি এটা ভালো জবাব দিতে পারবেন, কারণ আপনি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। তারপরে প্রশ্ন হলো যে সত্যিকারের যুদ্ধাপরাধীদের বিচার চান খালেদা জিয়া? সত্যিকারের যুদ্ধাপরাধী আর নকল যুদ্ধাপরাধী আসলে বিষয়টা এরকম কোথাও আছে কিনা? আর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু উনি কোন তালিকা দেননি যে কোথায় কোন জায়গায় মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং
মনে হচ্ছে যেন বিএনপি একটা রাজনৈতিক অবস্থান নিল শেষ পর্যন্ত এসে। এতদিন ওরা দ্বিধাদ্বন্দ্বে ছিল, জামায়াতের সংশ্লিষ্টতা ইত্যাদি নিয়ে সমালোচনা ছিল তাদের মধ্যে, বাইরেও তীব্র সমালোচনা ছিল, আর এখন একটা অবস্থান নিল। এবং এটা নিয়ে দেশের মধ্যেও কিন্তু তীব্র একটা মানে বিএনপির বিরুদ্ধেও একটা তীব্র সমালোচনা তৈরি হয়েছে, এবং আমরা দেখলাম নাগরিক সমাজ থেকে আরম্ভ করে প্রায় সবাই বিএনপির অবস্থানের বিরুদ্ধে বেশ সমালোচনা মুখর হয়ে উঠেছেন। তো প্রথমে আপনার কাছে প্রশ্ন এটাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে উনি সমালোচনা করলেন নাম নিয়ে, এইটা সম্পর্কে আপনি আপনার মতটা কি? দেখুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ উনি অনেক প্রাজ্ঞ একজন আইনজীবী, আমার চেয়ে বয়সে অনেক বড় অভিজ্ঞতা, তো উনি অনেক বেশি সমৃদ্ধ, এবং ওনার মতো একজন আইনজীবীর কাছ থেকে এরকম ঠুনকো একটা যুক্তিহীন কথা শুনতে হবে, এটা ভাবতেও কিন্তু খারাপ লাগে। কথাটি হচ্ছে যে ট্রাইব্যুনালটি গঠিত হয়েছে অবশ্যই এটি রাষ্ট্রীয় একটি আদালত, আমাদের ডোমেস্টিক ট্রাইব্যুনাল, কিন্তু আদালতের নাম কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল নয়। এখানে উনি কিন্তু আমাদেরকে একটু বিপদগামী করছেন, সাধারণ মানুষকে ভুল পথে পরিচালনা করছেন। এটার নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্থাৎ এই ট্রাইব্যুনালটি রাষ্ট্রীয় অভ্যন্তরীণ একটি আদালত কাঠামো, কিন্তু এই আদালতটিতে বিচার হবে আন্তর্জাতিক অপরাধের। এখন প্রশ্ন উঠতে পারে যে আন্তর্জাতিক অপরাধটা কি? এটির সংজ্ঞা কিন্তু আন্তর্জাতিক আইনে দেয়া আছে। এমনকি আন্তর্জাতিক আইন যখন বিধিবদ্ধ হয়নি তার পূর্বেও শত শত বছর আগে থেকে আমরা কিন্তু প্রথা অনুসারে, আন্তর্জাতিক প্রথা অনুসারে কতগুলো জঘন্যতম অপরাধ যেগুলোকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মধ্যে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, এগুলো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত। সেই জঘন্যতম অপরাধগুলো বিচার করবার জন্য রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম একটি আদালত আইন প্রণীত হয় বাংলাদেশেই। এটি মানে মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম 1973 সালে, এবং এটি কিন্তু এই 1973 সালের যে আইনটি আমরা করেছি যে আন্তর্জাতিক অপরাধের বিচার করবার জন্য যে ট্রাইব্যুনাল, সেটি কিন্তু প্রায় হুবহু অনুসরণ এবং অনুকরণ করেছে রোম স্ট্যাটিউট, যার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে এবং যেটি বর্তমানে হেগ শহরে কাজ করছে। সেদিক থেকে বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের চাইতে অনেক বেশি, প্রায় 25 বছর এগিয়ে ছিল। হ্যাঁ, আমরা অগ্রসর ছিলাম, কিন্তু নানা কারণে যে বিচারটি অনুষ্ঠিত হতে পারেনি, যে বিচার প্রক্রিয়া অতি সম্প্রতি শুরু হয়েছে, এবং এর জন্য আমরা অবশ্যই পুলকিত বোধ করি যে শেষ পর্যন্ত সঠিক পথে আমরা এগুচ্ছি। সুতরাং এখানে কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদ সম্পূর্ণ ভুল একটি, মানে এটা কি তাহলে কি এই ব্যাখ্যাটা কি আসলে মানুষকে বিভ্রান্ত করার জন্য? মানে কারণ উনি নিজেও জানেন যে আন্তর্জাতিক অপরাধ কি জিনিস, যে কোনো আইনজীবী জানেন, এবং এটা নিয়ে এত কথা হয়েছে যে কেন এটার নাম মানে আন্তর্জাতিক অপরাধ আদালত মানে ট্রাইব্যুনাল, কারণ আর এটা যে ডোমেস্টিক ট্রাইব্যুনাল, এবং এটা একটা মানে আলোচনা এসছে এবং আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পেয়েছে যে বাংলাদেশের মতো একটা দেশ এই প্রথম তাদের নিজেদের ক্ষমতায় যোগ্যতায় তারা মানে অভ্যন্তরীণভাবে এই ধরনের আন্তর্জাতিক অপরাধীদেরকে বিচার করার মতো একটা সামর্থ্য বা সাহস দেখাচ্ছে। অবশ্যই। সুতরাং এটি আপনি যথার্থই বলেছেন যে আমাদের দেশে যেহেতু অশিক্ষিত জনগণ, আমরা লেখাপড়া জানি না, সুতরাং সাধারণ মানুষকে বোকা বানানো, তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্যই এরকম একটি হীন, আমি বলবো অপকৌশলের সাহায্য নেওয়া হয়েছে। এটা ওনার মতো একজন আইনজীবী, প্রবীণ আইনজীবীর একদম উচিত হয়নি এই ধরনের একটি। এটা কি দলের কারণে মনে হয় যে অবস্থানটা একটু রাজনৈতিক কারণে? এটা তো মানে আপাতত তাই তো মনে হচ্ছে দৃশ্যমান ভাবে যে এটি একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবার জন্য হয়তো এই ধরনের বক্তব্য এবং ব্যাখ্যা প্রদান করা হয়েছে। আমি নিশ্চিত যে উনি নিজেও নিজের কাছে উনি সম্ভবত মনে মনে হাসেন যে কি খোরা যুক্তিটা আমি দিচ্ছি, কি ব্যাখ্যা আমি দিচ্ছি, যে ব্যাখ্যা সম্পর্কে আমি শতভাগ নিশ্চিত উনি নিজেও বিশ্বাস করেন না তার নিজের ব্যাখ্যা। তাহলে আরেকটা প্রশ্ন আসছে যে ওনারা এখন ট্রাইব্যুনাল বন্ধ করার দাবি জানিয়েছেন, কিন্তু ওনারা তো ট্রাইব্যুনালে গিয়েছিলেন, ট্রাইব্যুনালে ওনারা হাজির হয়েছিলেন এবং ওনাদের একজন অভিযুক্তের পক্ষে ওনারা ট্রাইব্যুনালে আপনার কি বলে মানে কৌশলী হিসেবে ওনারা ট্রাইব্যুনালে দাঁড়িয়েছিলেন। তাহলে তো ওনারা তো এক ধরনের বৈধতা ট্রাইব্যুনালকে দিয়েছেন সেখানে হাজির হয়ে। দেখুন, ট্রাইব্যুনালের বৈধতা কিন্তু কারোর কাছে নিতে হয় না, এবং এখানে ব্যারিস্টার মওদুদ কেন ওনারা
শতজন যদি গিয়ে হাজির হতেন, এর উপরে কিন্তু ট্রাইব্যুনাল বৈধতা নির্ভর করত না। ট্রাইব্যুনাল আমাদের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত একটি আইনের মাধ্যমে, সুতরাং এটার বৈধতা কিন্তু আমাদের সংবিধান দিয়েছে, এটার বৈধতা আমাদের আইন দিয়েছে, এটা আমাদের সার্বভৌমত্বের একটি বহিঃপ্রকাশ এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা। সুতরাং কারো দয়া দাক্ষিণ্যের উপরে এর বৈধতা নির্ভর করবে না। তবে ওনারা যে গেছেন, গিয়ে অন্ততপক্ষে এতটুকু প্রমাণিত হয়েছে যে ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে। পৃথিবীর, আমি আপনাকে বলবো এখানে যে কেউ একটি উদাহরণ দেখাতে পারবেন না যে পৃথিবীর কোথাও কোনো আদালত বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে দাঁড়িয়ে অভিযুক্তের পক্ষে কেউ বলছেন যে আপনার বৈধতা আগে প্রমাণ করুন, তারপরে আমরা আপনার কাছে বিচার করব। এবং সেই ধরনের কোন অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নিয়েছে এবং শুনানি করেছে, এটি কোন দৃষ্টান্ত কিন্তু মানব জাতির ইতিহাসে নেই। এবং ওই সময় ট্রাইব্যুনালের চিফ ছিলেন না, উনি আদালতে বাদী অন্য দুজনকে দিয়েছে, আপনারা শুনুন, আপনারা শুনে সিদ্ধান্ত গ্রহণ করুন। সুতরাং এর চাইতে আর কত স্বচ্ছ একটা প্রক্রিয়া হতে পারে যে আদালত এত বেশি নমনীয় আচরণ করেছেন। আমি দেখলাম যে আপনি সমালোচনা বরং আপনি ট্রাইব্যুনালের বিরুদ্ধে একটু সমালোচনা করেছেন। আমি খুব আশ্চর্য যে এত নমনীয় হবার কোন যুক্তি আছে। সেটা হয়তো স্বচ্ছতা, মানে স্বচ্ছতা, এবং আসলে যেটা বলছেন যে একটা আসলে একটা স্ট্যান্ডার্ড বা একটা মান প্রমাণ মানে তৈরি করতে চাচ্ছেন এই আদালত। আমার কাছে কতগুলো জিনিস মনে হয়েছে, ধরেন সাংবাদিকতার মানে একজন কি বলে মানে কর্মী হিসেবে মানে আমরা এমন কিছু জিনিস দেখছি এই ট্রাইব্যুনালের কাছ থেকে যেগুলো আমাদের প্যানেল কোডে ছিল না, এবং আমাদের আইনে নতুন ভাবে এগুলো যুক্ত হচ্ছে, এবং ভবিষ্যতে এইগুলো আমাদের ফৌজদারি আদালতে এগুলো আপনার কাজে লাগবে। এই উদাহরণগুলো, এই নজিরগুলো ব্যবহৃত হবে। আপনি একদমই মানে যথার্থ কথাটা বলেছেন যে আমরা কিন্তু একটি মানে একটি ইতিহাসের একটি নতুন অধ্যায় রচনা করছি কিন্তু বাংলাদেশে, এবং সেই অধ্যায়টি হচ্ছে আন্তর্জাতিক অপরাধের বিচার আমরা করছি আমাদের রাষ্ট্রীয় একটি ট্রাইব্যুনাল, একটি আদালতের মাধ্যমে। এবং এটি করতে গিয়ে আমরা যে শুধুমাত্র স্বচ্ছতাই নিশ্চিত করছি তা নয়, আমরা যারা অভিযুক্ত তাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে সেটিও কিন্তু বিরল, এবং এটিও আমরা খুব স্পষ্ট করে আজকে প্রমাণিত যে নুরেমবার্গ বলুন, টোকিও ট্রাইব্যুনাল বলুন, রুয়ান্ডা বলুন, ফর্মার ইউগোস্লাভিয়া বলুন বা কম্বোডিয়া বলুন, যতগুলো আপনার আন্তর্জাতিক যুদ্ধ অপরাধীদের বিচার যে সমস্ত ট্রাইব্যুনালে বা আদালত হয়েছে, কোথাও কিন্তু অভিযুক্তরা এতটা স্বাধীনতা এবং এতটা সুযোগ এবং অধিকার ভোগ করেননি যে অধিকারগুলো আমাদের আইন তাদের জন্য নিশ্চিত করেছে। জামিনের আমরা দেখলাম যে একজন অভিযুক্তকে জামিন দিয়েছেন আদালত, এবং তার বাসায় থাকার সুযোগ দিয়েছেন, তাকে বাসায় যেয়ে জিজ্ঞাসাবাদ করতে বলেছেন, তার ছেলের বাসায় যেয়ে। মানে এটা আমরা জানি না হেগেও কোন অপরাধীকে দিচ্ছেন কিনা। এবং আমি ওই জন্যই যে ব্যারিস্টার মোদি যদি বলতেন যে এগুলো আদালত কি করছে, সুতরাং এই আদালতকে আমি মানি না, তাহলে আমি খুব সন্তুষ্ট হতাম, বুঝলেন না, যে হ্যাঁ উনি একজন আইনজীবীর মতো কথা বলছেন, কিন্তু উনি উল্টো পথে গেছেন। আমি দেখছি অনেক মানবিক আচরণ করছেন আমাদের এই ট্রাইব্যুনাল। আমি বলবো যে অতি বেশি মানবিক, যেটি সাধারণ মানুষের মনে কিন্তু অনেকটা বিরক্তির উদ্রেক করছে, এই কারণে যে আমরা এত বছর ধরে অপেক্ষা করছি যে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিচার প্রক্রিয়া আনা হবে, এবং তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তির সম্মুখীন হবেন এবং সেই দণ্ড প্রদান করা হবে। শুধু জাতি, সমগ্র জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে সেই দিনটির অপেক্ষায় আছে। সেখানে যত বেশি আদালত নমনীয় আচরণ করছেন এবং যত বেশি তার মানে মহানুভবতা প্রকাশ করছেন, এতে করে কিন্তু অনেকটা আমরা বিরক্ত বোধ করছি। আমি জানি যে বিরক্ত হওয়া উচিত নয়, কিন্তু তথাপি এখানে বোধহয় আমাদের ইমোশনটা অনেক সময় চলে আসে, যার জন্য হয়তো আমাদের বিরক্তির উদ্রেক করছে বিধায় আমরা অনেক সময় আদালতের সমালোচনা করছি যে কেন এত শ্লথ গতিতে আদালত চলছে। আমরা আরো দ্রুত লয়ে যেতে চাই, পথ হাঁটতে চাই, আমরা দৌড়তে চাই। এখন এটা কি আপনার কাছে মনে হয় যে একটা বড় কারণ হচ্ছে যে আন্তর্জাতিকভাবে একটা বড় ধরনের প্রচার চলছে এই আদালতের বিরুদ্ধে এবং অভিযুক্তদের পক্ষে? আমরা দেখছি যে সেটা আপনি নিজেও বলেছেন এবং আমরাও দেখছি প্রকাশ্যে, বিশেষ করে ইউরোপে, লন্ডনকে ভিত্তি করে, ব্রাসেলসকে ভিত্তি করে, অন্যদিকে আপনার নিউ ইয়র্ক বা ওয়াশিংটন এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে প্রতিনিয়ত নানা ফোরাম থেকে আমাদের এই ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে, নানা প্রশ্ন তোলা হচ্ছে এবং এমন কিছু নাটকীয় ঘটনার জন্ম দেওয়া হচ্ছে যেটাকে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করা যায়। যেমন আপনার মানে অনুমতি না নিয়ে বা এয়ারপোর্টে এসে নেমে গেছেন একজন আইনজীবী, তিনি বলেছেন অমুকের আইনজীবী, কিন্তু আমাদের আদালতে কিন্তু বিদেশি কোন আইনজীবী মানে কাজ করতে গেলে বার কাউন্সিলের অনুমতি প্রাপ্ত না হয়ে কেউ কারো
আইনজীবী হয়ে আদালতে উপস্থিত হতে পারে। সেরকম নাটকীয় মানে আমি বলছি যে এইরকম ভাবে বিতর্কিত করার চেষ্টা হয়েছে। সেই সমস্ত কারণে কি আপনার মনে হয় যে আদালত প্রমাণ করা মানে চেষ্টা করছেন যে নতুন নতুন অনেক নজির তৈরি করে আন্তর্জাতিক মানটা মানে রক্ষা করা? দেখুন, এই যে এটি ব্যারিস্টার মওদুদ আহমেদও কিন্তু তার বক্তব্যে বলেছেন যে আন্তর্জাতিক মান এবং স্বচ্ছতা বজায় রেখে বিচার প্রক্রিয়ায় তারা বিশ্বাস করেন। এবং আমার কাছে কিন্তু পাল্টা যে প্রশ্নটি দাঁড়ায় এবং যেটি আমি এখন বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বা মান বজায় রাখতে হবে, এই প্রশ্নটি হচ্ছে একটু অবান্তর একটি প্রশ্ন এবং দাবি। কেন এটি অবান্তর? কেননা মনে করুন যে আমাদের দেশে তো প্রচলিত আমাদের যে বিচার ব্যবস্থা আছে এবং সেই বিচার ব্যবস্থায় আমরা শত শত বছর ধরে বিচার প্রক্রিয়া চলছে এবং ফৌজদারি অপরাধের বিচার চলছে। এমনকি আজকের এই দিনে কার্য দিবসে নিশ্চয়ই পঞ্চগড়ে বা গাইবান্ধাতে বা কুমিল্লাতে বা ঢাকাতে বা নোয়াখালীতে দেখবেন কোন না কোনো আদালতে হয়তো কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা কারো মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে, হচ্ছে তো। এবং এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় আদালতের মাধ্যমে। সেই বিচার ব্যবস্থা নিয়ে কি আমরা কখনো প্রশ্ন করেছি যে আন্তর্জাতিক মানদণ্ড বজায় থাকছে কিনা? সুতরাং একটি রাষ্ট্রীয় আদালতে যখন মানুষের জীবন যেখানে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে সেখানে যদি আন্তর্জাতিক মানদণ্ডের প্রশ্নটা নিরর্থক হয়ে দাঁড়ায় এবং তার কোনো যৌক্তিকতা না থাকে, তাহলে আরেকটি ঠিক তেমনি ধরনের রাষ্ট্রীয় একটি আদালতের ক্ষেত্রে আমরা অযথা কেন এই আন্তর্জাতিক মানদণ্ডের প্রশ্নটি তুলছি? সুতরাং এই প্রশ্নটি হচ্ছে একটি দুরভিসন্ধিমূলক একটি প্রচারণা, যার মাধ্যমে আমাদের দেশের মানুষকে এবং বিদেশিদেরকে বিভ্রান্ত করা এবং যারা মানবতা বিরোধী অপরাধ করেছে মানে একটা অপকৌশলের মাধ্যমে তাদেরকে রক্ষা করবার আড়াল করবার একটি ষড়যন্ত্র বলে আমার কাছে প্রতীয়মান হয়। সেভাবে জিনিসটিকে আমি দেখতে চাই। আর যদি আপনি আন্তর্জাতিক মানদণ্ডের কথাই বলেন তাহলে তো আমি বলবো যে আমাদের এই আইনে যেভাবে যারা অভিযুক্ত তাদের যে সকল সুযোগ সুবিধা দেয়া হয়েছে অন্য যে কোনো ট্রাইব্যুনালের তুলনায় আন্তর্জাতিকভাবে যেগুলো স্বীকৃত আপনার এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়েছে তার তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা দেয়া হয়েছে। সুতরাং আন্তর্জাতিক যে মানদণ্ড স্থাপিত হয়েছে তাতে কিন্তু আমরা অলরেডি ছাপিয়ে আমরা আরো উঁচু মানদণ্ড কিন্তু প্রতিষ্ঠা করতে এবং নির্মাণ করতে এবং তার প্রমাণ রাখতে কিন্তু সক্ষম হয়েছি। সুতরাং এই প্রশ্নটি কিন্তু এখন আর কোনো বিতর্কের বিষয় নয় এবং এটি আমার মনে হয় আবারও ওই একইভাবে যে একটা রাজনীতির বেড়াজালে সবকিছুকে নিয়ে গিয়ে সম্পূর্ণ প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করে জনগণের সামনে হাজির করে তাদেরকে বিভ্রান্ত করবার একটি অপকৌশল। আরেকটা কথা বলেছেন যারা মওদুদ আহমেদ, দেখলাম আমরা যে সত্যিকারের যুদ্ধাপরাধীদের বিচার চান খালেদা জিয়া, মানে এটা মানে কি আপনি কোন বুঝতে পারছেন মানে সত্যিকারের যুদ্ধাপরাধী জিনিসটা কি? কারণ যে 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের মানে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এবং এটি নিয়ে কিন্তু একদম কম পড়াশোনা করিনি এবং আমি আন্তর্জাতিক আইনেরই ছাত্র ছিলাম, কিন্তু ওই সত্যিকারের যুদ্ধাপরাধ এবং মিথ্যা মিথ্যা যুদ্ধাপরাধ এটা কিন্তু আমি মানে আজ পর্যন্ত কোনো টেক্সট বইও পাইনি এবং আমার পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রদের সারিতে বসবার আমার সুযোগ হয়েছিল। সেটি আমি সমাজতান্ত্রিক দেশের কথাই বলুন বা ইউরোপ আমেরিকার কথাই বলুন, অনেক বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র হিসেবে পড়াশোনা করেছি, শিক্ষক হিসেবে বক্তৃতা দিয়েছি। কোন পণ্ডিতের কাছ থেকেও কিন্তু কোনদিন শুনিনি যে এটা হচ্ছে সত্যিকারের যুদ্ধাপরাধ এবং এটা হচ্ছে মিথ্যা মিথ্যা যুদ্ধাপরাধ। এখন এই মিথ্যা মিথ্যা যুদ্ধাপরাধ বা সত্যিকার যারা এই ব্যবধানটি করেছেন তারাই বোধহয় এটা যথাযথভাবে সংজ্ঞায়িত করতে পারবেন যে তাদের কাছে কোনটা সত্যিকারের যুদ্ধাপরাধ এবং কোন সত্যিকারের নয়। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তার আগে একটা মানে আরেকটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে যে মানে যেটা আপনি নিজে বলছিলেন, আমি দেখলাম যে মানে গত 2 তারিখে একটা সেমিনারে যুদ্ধ মানে সেক্টর কমান্ডার্স ফোরামের যে কনভেনশন হয়েছে সেখানে আপনি বলেছিলেন যে ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলে তাদের আবেদন হাইকোর্টে শুনানি হয়েছে এবং এইরকম সুযোগ পৃথিবীর অন্য কোনো দেশে নেই। মানে এটা একটু ব্যাখ্যা করবেন বিষয়টা? মানে এখানে দুটো জিনিস আছে। একটি হচ্ছে দেখুন, আপনি এই ট্রাইব্যুনালে যদি কেউ অভিযুক্ত হয়ে যান এবং যখন সিদ্ধান্ত দিয়ে দেবে, তারপর অভিযুক্ত যদি মনে করেন যে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, তাহলে তিনি কিন্তু আপিল বিভাগে আমাদের সবচেয়ে সর্বোচ্চ আদালতের আশ্রয় কিন্তু উনি গ্রহণ করতে পারেন। সেটা আমাদের এই আইনে আছে, যেটা অন্য কোন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আপনি পাচ্ছেন না। এবং দ্বিতীয়ত এই ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে কিন্তু তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানেও কিন্তু শুনানি হয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই সুযোগগুলো কোথায় আছে? পৃথিবীর কোথাও এর
অন্য কোনো দৃষ্টান্ত কিন্তু আমরা দেখাতে পারবো না। সেক্ষেত্রেও আমরা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত আমরা সৃষ্টি করছি বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আপনারা আছেন সাম্প্রতিক ঘটনা নির্ভর আয়োজন এবিসি মিঠা করা, শুনছেন FM 89.2 মানুষের জন্য ফাউন্ডেশনের সৌজন্যে। আজ আমরা আন্তর্জাতিক অপরাধ বিচারের মান নিয়ে বিতর্ক এই বিষয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। আমরা এখন একটা বিরতিতে যাব। স্প্রিং এয়ার ফ্রেশনার হলুদ বাতিতে ঢাকার রাস্তার যান চলাচল পরিস্থিতি এবং সন্ধ্যা 7টার এবিসি খবর শুনে আবারও ফিরে আসবো এবিসি মিঠা করায়। আপনাদের মনে করিয়ে দিই, আজকের বিষয় সম্পর্কে আপনার ভাবনা। স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথির কাছে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানাতে পারেন। যে কোনো মুঠোফোন থেকে আপনাকে 8920 নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। খুদে বার্তা শুরুতে এবিসি এবং শেষে আপনার নামটি অবশ্যই লিখবেন। ফিরে আসছি বিরতির পর। এবিসি মিঠা করা, জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। এবিসি মিঠা করা, জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা ফিরে এলাম সাম্প্রতিক ঘটনা নির্ভর FM 89.2 এর আয়োজন এবিসি মিঠা করায়। এবিসি রেডিওর স্টুডিও থেকে আপনারা এই আয়োজনটি শুনছেন মানুষের জন্য ফাউন্ডেশন সৌজন্যে। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর 6:35 এবিসি মিঠা করা প্রচারিত হয়। আজ আমরা আন্তর্জাতিক অপরাধ বিচারের মান নিয়ে বিতর্ক এই বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা আন্তর্জাতিক অপরাধের বিচার নিয়ে সাধারণ মানুষের মনোভাব শুনব। তারপরে আমরা ফিরে আসবো আমাদের আজকের অতিথি ডক্টর মিজানুর রহমানের কাছে। এবিসি মিঠা করা, জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। যারাই আমাদের দেশে যুদ্ধ অপরাধের পক্ষে যুদ্ধ বন্ধের জন্য যারা বলবে, আমি মনে করি তারা বাংলাদেশকে স্বীকার করে না। যে মানটার যে ব্যাপারটা, এটা টিভিতে প্রচার করা উচিত। যেটাই ওখানে হোক না কেন, ওটা টিভিতে সারা বাংলাদেশের মানুষ এটা জানুক। এটা আরো একটু কিভাবে অতি তাড়াতাড়ি করা যায়, এটার একটু ব্যবস্থা নেওয়া। যুদ্ধ অপরাধীদের অবশ্যই বিচার হওয়া উচিত। এটার সুষ্ঠু আর সুন্দরভাবে করা উচিত। আর এইভাবে যদি হয়, যেভাবে হচ্ছে পারফেক্ট ভাবে করে, তাহলে অবশ্যই ভালো হবে। আমার তো মনে হচ্ছে এটা সঠিক পথেই চলছে। বিদেশ থেকে যারা ইতিমধ্যে এসেছিল, বিশেষ করে আমেরিকা থেকে তো 2-3 বার বোধহয় এখানে লোক এসেছে, তারা এটা পর্যবেক্ষণ করেছে, পরীক্ষা করেছে এবং যারা তো মতামত দিয়েছে এটা সুষ্ঠুভাবেই হচ্ছে। বিএনপি একটা রাজনৈতিক দাবি আর কি, যেহেতু তাদের লোকজন জড়িত আছে, জামাতের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, রাজনৈতিক বক্তব্য বলা যায়। এটা তো বিচার হইলে তো এই যখন শেখ পাকিস্তান থেকে আসলো তখনই তো ইয়ে করতাম, 5 জন অপরাধ করে, তাহলে একজনের শাস্তি হলো, 2 জনের শাস্তি হলো, আর 3 জন গেল। এটা ঠিক হলো? 14 কোটি মানুষের এই আশাটা পূরণ হবে এই বিচারটা যদি বর্তমান সরকার করতে পারে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের দ্বারা চিহ্নিত হয়েছে তাদের অতি তাড়াতাড়ি কার্যকর হওয়া উচিত। এখন দেরিতে হচ্ছে না, যা দেখা যাচ্ছে সরকারের প্রসেসের কাজ আগে নিয়ে যাচ্ছে। আমরা যেটা বুঝি সাধারণ মানুষ হিসাবে, কারণ আমাদের সঠিক বিচার হোক, যে অন্যায় করছে তার বিচার হওয়া উচিত। দেশ স্বাধীন করার পর যারা যারা এই কাজে ছিল তখন তাদেরকে করে ফেলা উচিত ছিল। এবিসি মিঠা করা, জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট। শ্রোতা, আন্তর্জাতিক অপরাধের বিচার নিয়ে সাধারণ মানুষের কথা আমরা শুনলাম। এবার ফিরছি স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের কাছে। আমরা সাধারণ মানুষের কথা শুনলেন এবং আমরা যেটা দেখলাম যে গত জুন মাসে ট্রাইব্যুনাল যে কিছু বিধিমালায় সংশোধনী এনেছিল, সেখানে অভিযুক্তদের অধিকার সম্পর্কে খুব স্পষ্টভাবেই বলেছে যে অভিযুক্ত ব্যক্তি নির্দোষ হিসেবে, মানে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি নির্দোষ হিসেবে অনুমিত হবেন। একই অভিযোগে কাউকে দ্বিতীয়বার বিচার করা যাবে না। স্বচ্ছ উন্মুক্ত শুনানির অধিকার থাকবে, অভিযুক্ত থাকবে। পছন্দ অনুসারে যোগ্যতা সম্পন্ন আইনজীবী নিয়োগ করতে পারবেন। অনাবশ্যক বিলম্ব করা যাবে না। শুনানির সুযোগ না দিয়ে অভিযুক্তকে সাজা দেওয়া যাবে না এবং অভিযুক্তকে নিজের বিরুদ্ধে সাক্ষ্যদানে বা দোষ স্বীকারে বাধ্য করা যাবে না। বিনা খরচে রায়ের অনুলিপি পাবেন। এবং একটা বড় জিনিস যেটা আমরা অনেক সময় আমাদের আইনে, মানে ফৌজদারি আইনে বা বিচারেও আমরা দেখি না, তদন্তে বা পর্যায়ে, যে মানে অভিযুক্তের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির সময় তার নিযুক্ত আইনজীবী সেখানে উপস্থিত থাকতে পারবেন। মানে এই যে জায়গাগুলো, এইগুলো তো আমার মনে হয় যে আমরা এইগুলো পরিষ্কার করে দিয়েছে আদালত, কোথায় কোথায় অভিযুক্তকে তার অধিকারগুলো পরিষ্কার করে। এখানে তাহলে মৌলিক অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে কথা, যেটা মওদুদ আহমেদ সাহেব অভিযোগ করলেন। আমি তো বললাম যে মওদুদ আহমেদ সাহেব যে বক্তব্যটা রেখেছেন,
ওটি একদমই বিভ্রান্তিমূলক এবং এটা আপনার সত্যের অপলাপ, এবং ওর ভিতরে আমাদের ওই আইনি যুক্তি খুঁজে বেড়ানোটাও আমাদের সময়ের অপচয় হবে, কেননা এটা নিতান্তই একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ওরকম বক্তব্য দেয়া হয়েছে বলে আমার কাছে স্পষ্টতই মনে হয়েছে। এবং এই আমরা যতদূর জানি যে প্রতিদিন যে এখন বিচার চলছে, শুনানি চলছে, এবং এই সময় আদালতে কিন্তু আমরা দেশি বিদেশি অনেক পর্যবেক্ষক হাজির থাকছেন, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা, মানবাধিকার কমিশনের, আপনি নিজেও ছিলেন, উপস্থিত ছিলেন, বিভিন্ন মানবাধিকার সংগঠনের মানে কর্মীরা থাকেন, এবং না অনেকেই থাকেন, সাংবাদিকরা তো থাকেনি। তো এটা তো একেবারে আমার মনে হয় যে আমাদের যে কোনো আদালতের মতোই একেবারে খুবই উন্মুক্ত আদালত, এবং আন্তর্জাতিকভাবে আমি মনে করি যে এটা তো গ্রহণযোগ্য না হওয়ার তো কোনো, দেখুন কি আর স্বচ্ছ করা সম্ভব শুধুমাত্র যেটা পাবলিক ট্রায়াল শুধু তা নয়, পাবলিক ট্রায়াল তো অবশ্যই, কিন্তু পাবলিক ট্রায়াল করতে গেলে আপনি দেখুন যে এখানে এই যুদ্ধাপরাধীদের বিচারে একটা বিরোধী পক্ষ খুব নগণ্য হলেও তো আছে, অবশ্যই তাদের অর্থবল আছে। এবং আপনি ঠিক শুরুতে যে কথাটি বলেছিলেন যে আজকে ইউরোপে, আমেরিকাতে নানা ধরনের ফোরাম থেকে কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করবার একটা হীন প্রয়াস কিন্তু চালানো হচ্ছে, এবং আমাদের কাছেও কিন্তু তথ্য প্রমাণ আছে যে কত মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে লবিস্ট নিয়োগের ক্ষেত্রে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে যারা প্রচারণা চালাচ্ছেন যেন এই ট্রাইব্যুনালটাকে বিতর্কিত করে তোলা যায়। সেই একটা তো আছে। সুতরাং এই যে শত্রুরা রয়েছে, যার জন্য কিছুটা নিরাপত্তামূলক ব্যবস্থা তো আদালতকে গ্রহণ করতেই হবে। সেটা এমনকি যখন আমাদের মনে করুন যখন সারা দেশে, বাংলাদেশে প্রত্যেকটি জেলায় যখন বোমা বিস্ফোরিত হয়েছিল, তারপরেও তো আমাদের ওরকম নিরাপত্তামূলক ব্যবস্থা আমাদের বিচারকদের ক্ষেত্রে নিতে হয়েছিল। সুতরাং এটি কিছুটা নিরাপত্তা রয়েছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে শুধু উপস্থিত থাকছেন ভিতরে তা নয়, আমাদের মাননীয় আইনমন্ত্রী এটিও একটা সুস্পষ্ট ঘোষণা, একবার নয় বারংবার উনি বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে উনি আদালতের বাইরে একদম বিরাট পর্দা লাগিয়ে দেবেন। ঠিক ওয়ার্ল্ড কাপের সময় যেমন বড় পর্দা লাগিয়ে মানুষ ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখে, তেমনি ভাবে যাদের ইচ্ছা তারা ওখানে গিয়ে বাইরে তারা দেখতে পারবেন যে আদালতের ভিতরে কি হচ্ছে, কারণ আদালতের ভিতরে তো হাজার হাজার মানুষের স্থান সংকলন করা সম্ভব হবে না, এবং সেটি আদালত মানে কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হতে পারে। সুতরাং বাইরে থেকে যেন আপনি সবকিছু দেখতে পারেন যে কি হচ্ছে এবং কিভাবে পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে আমার মনে হয় যে সরকার খুব স্বচ্ছতার একটা নীতি অবলম্বন করছেন, এবং আইনমন্ত্রী মহোদয় খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এখানে লুকোচুরির কোনো অবকাশ আছে বলে তো মনে হয় না। আরেকটা বিষয়ে মানে যে কথা উঠছে যে ওনাদেরকে আপনার 1 বছর বিনা বিচারে 1 বছর বা 100 বছর আটকে রাখা হয়েছে, এটা একটা। তো আপনার কি মনে হয় যে যে মানে 40 বছর আমরা যাদের বিচার করতে পারিনি, এবং রাজনৈতিক প্রবল চাপের কারণেই আমরা পারিনি, দেশের ভেতরেও তো নানা রকম চাপ ছিল, তো সেখানে এই সময় নেওয়াটা মানে অন্যান্য আন্তর্জাতিক যে অপরাধ মানে যে ট্রাইব্যুনাল গুলো আছে কম্বোডিয়ায়, রুয়ান্ডায় বা হেগে, সেইখানে কিরকম সময় লাগে, এবং আমাদের এখানে কি আমরা বেশি সময় নিয়ে নিচ্ছি? দেখুন, আমি ওই ইউগোস্লাভিয়ার কথাই বলুন বা রুয়ান্ডার কথাই বলুন বা ক্যাম্বোডিয়ার কথাই বলুন, একজনের বিচার করতে গিয়ে 6, 9, 10 বছর পর্যন্ত লেগে যাচ্ছে। সুতরাং এটি কিন্তু কেননা, এবং সেখানে কিন্তু অতি সম্প্রতি ঘটনাগুলো ঘটেছে এবং সেই ঘটনার বিচার, আর আমাদের এখানে কিন্তু 40 বছর অতিবাহিত হয়ে গেছে। সুতরাং এই সময়ের ব্যবধানটিকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এর মধ্যে আপনি দেখুন, একজন সাধারণ শ্রোতা কিন্তু আপনার বলেছিলেন যে এর বিচারগুলো স্বাধীনতার পরপরই করে ফেলা উচিত ছিল, কিন্তু দেখুন স্বাধীনতার পর যখন পুনর্গঠনের 3 বছরের মাথায় জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো, এবং তারপর কিন্তু আমাদের পুরো যাত্রাটি কিন্তু আমরা উল্টো পথে, ভূতের মতো আমরা উল্টো পথে কিন্তু যাত্রা শুরু করলাম। সুতরাং এই যে তার হত্যার বিচার পর্যন্ত আপনার বিলম্বিত হয়েছে, অপেক্ষা করতে হয়েছিল। সুতরাং সেই রকম একটি যে এনভায়রনমেন্ট, যে পরিবেশটি ছিল, সেই পরিবেশের মধ্যে যুদ্ধাপরাধীদের বা মানবতার বিরোধী যে অপরাধ তাদের বিচারের প্রসঙ্গই তো তখন উত্থাপিত হতে পারেনি। এখন এই সরকার এই উদ্যোগটি গ্রহণ করেছেন, গ্রহণ করে তাদেরকে আটক রেখেছেন। যদি হ্যাঁ বলতে পারেন যে এতদিন ধরে আটক আছে, 1 বছর অধিককাল হয়ে গেল, কেন এত দ্রুত তার সঙ্গে হচ্ছে না? আমি তো মনে করি যে হ্যাঁ, এটার মধ্যে একটা যুক্তি আছে যে কেন তারা এতদিন ধরে আটকিয়ে রাখছেন, আরো দ্রুত তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হোক। কিন্তু সেই সঙ্গে ওটি বিনীতভাবে আমি একটি কথা বলবো, এবং আপনার সাধারণ শ্রোতাদের জন্য এই তথ্যটি জানাবো যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি কিন্তু বেশ কিছু জেলখানা পরিদর্শন করেছি, এবং সেখানে দেখেছি যে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধের কারণে, আমাদের বিচার ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ছোট অপরাধ করেও
আপনার কাছে 3টে ভারতীয় শাড়ি পাওয়া গেছে, আপনি কিন্তু 1 বছর অধিককাল আপনি আদালতে হাজির করা হয়নি, আপনি আদালত আপনি ওখানে জাস্ট ওই মানে কারাগারের ভিতরে আপনি অন্তরীণ হয়ে আছেন। সুতরাং 3টে ভারতীয় শাড়ি আপনার কাছে ছিল, এই কারণে যদি সেই মানুষটা তো কোনোভাবে বিচারের কাছে মানে আদালতে যাওয়ার মতো ক্ষমতাই নাই। হ্যাঁ, এবং দেখুন তাহলে আমরা কিন্তু অগ্রণী নিয়ে কিন্তু সরকারের সঙ্গে কথা বলি যে কিভাবে আমাদের এই বাধা বিপত্তি মানে অতিক্রম করে আরো ভালো করা যায়, মানবাধিকার রক্ষা করা যায়। সেই তুলনায় তারা যে জঘন্যতম অপরাধে অভিযুক্ত হয়েছেন এবং সেখানে তাদেরকে ধরে তাদেরকে যেভাবে আদর যত্নে রাখা হয়েছে, এতে করে তো আমার মনে হয় না যে ঠিক তাদের ক্ষেত্রে এইরকম যে অতি বিলম্ব এবং দীর্ঘকাল ধরে তারা আটক অবস্থায় রয়েছেন, এটি বোধহয় বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা যৌক্তিক সমালোচনা বলে মনে হচ্ছে। প্রয়োজনে তাদের চিকিৎসার জন্য আপনার খুব মানে আমাদের সর্বোচ্চ মানে চিকিৎসা দেয়া হচ্ছে, তাদের আপনার মানে আপনি মানে খাবার দাবার বা অন্য কোনো এগুলো নিয়ে বরং আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে বরং ক্ষোভ আছে যে তারা অনেক সময় ভিআইপি মর্যাদায়। আমি বললেন আপনাকে একটু বলি যে আমি সেদিন আমি জাস্ট একটা আইন কমিশনের মিটিং এর জন্য আমি যাচ্ছিলাম এবং তখন আদালতে তখন বিশ্রাম চলছিল, মধ্যাহ্ন বিরতি, এবং দেখলাম যে ওই আপনার অভিযুক্তের ওখানে দেলার হোসেন সাইদি বসে চেয়ারে বসে উনি একটা লাল আপেল খাচ্ছেন। আমি ওই সিঁড়িতে উঠছি, আমার সঙ্গে এক ছাত্র ছিল এবং ছাত্রটি আমাকে তখন বলল, আমি এতে করে আপনি সাধারণ মানুষের একটা অভিব্যক্তি বুঝতে পারবেন। এই ছাত্রটি আমাকে বলছে, স্যার যুদ্ধাপরাধী স্যার বসে বসে লাল আপেল খাচ্ছে, কেন স্যার তাকে লাল আপেল খেতে দেয়া হবে? মানে তার যে অভিব্যক্তি, তার যে ক্রোধ, যে কেন রাষ্ট্র তাকে এত সম্মান করে এত আদর যত্ন করছে, এতে করেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রটি সে ক্রোধান্বিত হয়ে গেল। আমি বললাম, মারি সেই যুদ্ধে অভিযুক্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক, এখনো তো প্রমাণিত হয়নি যে সে অপরাধী, সুতরাং যতমধ্যে প্রমাণিত আমরা তাকে নির্দোষ মনে করতে হবে এবং সুতরাং একজন মানুষ হিসেবে তার যতটুকু প্রাপ্য তাকে কিন্তু দিতে হবে। এটি হচ্ছে মানবাধিকারের মূল কথা এবং এটা থেকে কখনো বিস্তৃত হলে চলবে না। এবং আমার কাছে ছাত্রটির কাছে হয়তো সেই ছাত্রটি ভেবে থাকতে পারে যে স্যার কেন এভাবে এত মমতা দেখাচ্ছেন, কিন্তু মূল কথাটি কিন্তু ওখানেই যে আমাদের এই বিচার ব্যবস্থা এবং বিশেষ করে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযুক্তদের প্রতি যে আচরণটি করছেন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে অন্ততপক্ষে তাদের কাছ থেকে আমাদের পুরো বিচার ব্যবস্থার এটি শিখবার আছে যে প্রত্যেক অভিযুক্তের ক্ষেত্রে যেন এই ধরনের আচরণ আমরা করতে পারি, এই শিক্ষণীয় যেন এইভাবে যেন তারা ট্রিটেড হতে পারে, এটি কিন্তু শিখবার আছে। এবং এজন্য আমি যারা এই ট্রাইব্যুনালটি পরিচালনা করছেন এবং এই সুযোগ সুবিধাগুলো যারা নিশ্চিত করছেন তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। আপনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আপনি কোথাও মনে হচ্ছে না যে এখানে মানবাধিকার বিশেষ করে অভিযুক্তদের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আজকে মানে এটা তাদের ক্ষেত্রে আজকে অভিযোগটা আসছে এই কারণে যে আমরা যারা বিচার চাচ্ছি তারা সংখ্যাগরিষ্ঠ, তারা রাষ্ট্র ক্ষমতায়, হয়তো এই কারণে তাদেরকে মানে তারা হয়তো অভিযোগটা বড় বড় করে তুলছেন, কিন্তু মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আপনার মানে কোথাও মনে হচ্ছে না যে কোথাও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বা তাদের মৌলিক অধিকার কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে? দেখুন, জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে কিন্তু আমরা খুব নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করছি। এই মামলাটা আমরা নিবিড়ভাবে দেখছি যে এখানে আমাদের আইন অনুসারে কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না, বিশেষ করে অভিযুক্তের যে সমস্ত প্রসিডিউরাল রাইটস আমাদের আইনে এবং নিয়মাবলীতে বলা হয়েছে সেগুলো থেকে কোনো ব্যত্যয় ঘটছে কিনা, এটার ব্যাপারে কিন্তু আমরা খুবই সজাগ। কেননা যদি ব্যত্যয় ঘটে থাকে অবশ্যই জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে তখন আমরাই প্রশ্ন তুলব এবং আমরাই তখন এটা একটা কৈফিয়ত দাবি করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু এখন পর্যন্ত আদালত সে সুযোগ আমাদেরকে দেয়নি, প্রসিকিউশন টিম সেই সুযোগ আমাদেরকে দেয়নি, ইনভেস্টিগেশন অফিস সেই সুযোগটি আমাদেরকে করে দেয়নি, যার জন্য আমরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে পারি। কিন্তু তাদেরকে এই সাবধান বাণীও কিন্তু আমরা জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকেই করব যে যারা যুদ্ধ অপরাধ করেছে, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছেন, এটা হচ্ছে জঘন্যতম অপরাধ। সুতরাং এই অপরাধে যারা অভিযুক্ত তাদের বিচার যত দ্রুত সম্পন্ন করা যেতে পারে জাতির জন্য তত মঙ্গল। সুযোগ দিয়ে সব সুযোগ দিয়ে আইন কিন্তু এটা করতে হবে দ্রুততার সঙ্গে এবং এখানে কোনো শৈথল্য প্রদর্শন করবার কোনো অবকাশ কিন্তু নেই। যদি করেন আমরা বলবো যে যারা এটা বিলম্ব করবে, যারা এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা বলতে বাধ্য হব যে তারা যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করে অনেকটাই যেন তারা নিজেরাই সেই অভিযোগে অভিযুক্ত হয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা শ্রোতাদের মতামতে চলে যাই। আমাদের শ্রোতারা বেশ কিছু মতামত আমাদের কাছে চলে এসছে এবং
আমি কিছু পড়ি, এগুলো পড়ে যাই, তারপরে আপনি এগুলো কিছু জবাব দেবেন। রেজা আমাদের একজন শ্রোতা, তিনি বলেছেন বিচার কবে শেষ হবে জানতে চাই। এটা কি আসলে জবাব দেওয়া সম্ভব? এটা কখনো সম্ভব নয়। এটা এখন তো আদালতই জানেন যে কিভাবে দ্রুত চালাতে পারলে, সবাই যদি সহযোগিতা করেন তাহলে দ্রুত অবশ্যই অবশ্যই। মিরপুর থেকে আলম, তিনি বলেছেন আন্তর্জাতিক মান নিয়ে যে বিতর্ক হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাই। এই বিষয়টা আমরা আজ অবশ্যই, এর আগেও আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আজকের এই আলোচনার পরে আমার মনে হয় যে নিয়ে আর কোনো বিতর্ক থাকার বিষয় নেই। অতিথির কাছে জানতে চাই, ক্ষমতাসীন দলীয় যুদ্ধাপরাধী আছে বলে শুনেছি, তাদের বিচারের ব্যাপারে আপনার মত কি? গুলশান থেকে শফিক, ঝিনাইগাতি থেকে সোহেল রানা, জাহিদ হাসান সনেট, এরা এই প্রশ্নটি করেছেন। দেখুন, এই প্রশ্নের জবাবটা দিয়ে একটু, যে প্রশ্নটা কিন্তু এরকম, এই প্রশ্নটার ভিতরে কিন্তু একটা গলদ আছে যে ক্ষমতাসীন দলের ভিতরে কোন দলে যুদ্ধাপরাধ আছে বা মানবাধিকার অপরাধ অভিযুক্ত আছে সেটা কিন্তু আমাদের বিবেচ্য নয়। আমরা জানতে চাই যারাই, যে কোনো ব্যক্তি যারা অপরাধ করেছে, যে পরিচয় তার হোক না কেন, সেই পরিচয়টি নিরর্থক। সে অপরাধ অভিযুক্ত, যদি সাক্ষ্য প্রমাণ থাকে সেগুলো হাজির করতে হবে আমাদের তদন্ত কমিটির কাছে, যেন তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তাদেরকে যেন কাঠগড়ায় নিয়ে আসা সম্ভব হয়। মানে আজকে কি এটা অনেক বেটার, ভালো হতো না যে বিএনপি বা জামাত যদি কোন সরকারি দলের, ক্ষমতাসীন দলের কেউ যদি এরকম যুদ্ধাপরাধী থেকে থাকে, এরকম তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে, তার নাম যদি তারা নিয়ে আসতে পারত, এবং তখন কিন্তু আদালতকে অনেক বেশি আপনি বা তদন্তকারী দল নিয়ে আপনি অভিযোগ তুলতে পারতেন যে এরা কেন সেই, মানে আপনি এই পর্যন্ত কিন্তু সরকারি দলের ভিতরে থেকে কারো নাম কেউ কিন্তু প্রকাশ করতে পারেনি যে অমুকের যুদ্ধাপরাধী, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। বিএনপি নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে দল হিসেবে দাবি করে, কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো স্বঘোষিত রাজাকার এবং যুদ্ধাপরাধীকে কিভাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে, এই প্রশ্ন করেছেন বাড়িদাদা থেকে মঈনুল ইসলাম। শহীদ আরেকজন শ্রোতা, তিনি বলছেন কি করে বুঝবো সরকার যুদ্ধাপরাধীদের বিচার সঠিকভাবে করছে? যে সরকার দুর্নীতিবাজ মন্ত্রীদের বিচার না করে পুরস্কৃত করে, তাদের বিচার বিশ্বাস করা কঠিন। বাবর উদ্দিন আরেকজন শ্রোতা, তিনি বলছেন শুধু কয়েকজন রাজনৈতিক নেতা যুদ্ধাপরাধীদের বিচার শুধু নয়, দেশের সব রাজাকারের বিচার করতে হবে। কামরুল হাসান আরেকজন শ্রোতা, তারা বলছেন যারা এই বিচারে বিরোধিতা করছে তাদেরকে আইনের আওতায় আনা যায়? নুরুল ইসলাম বলে আরেকজন শ্রোতা, তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলে বিদেশি বিচারক ও আইনজীবী প্রয়োজন আছে বলে মনে হয়। শনি রাখা থেকে লাকি, তিনি বলছেন বিরোধী দলে থাকলেই বিরোধিতা করতে হবে, এই নীতি যদি সবাই বাদ দিতে পারত তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আদাবর থেকে হুসেন, তিনি বলেছেন 40 বছর পর কি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সব প্রমাণ করা যাবে? অনেক আগেই এর বিচার হওয়া উচিত ছিল। এছাড়া আর আমাদের প্রচুর খুদে বার্তা এসছে এবং এগুলো আসলে শেষ করা কঠিন, সময়ের অভাবে সব বলা কঠিন। তবে খুদে বার্তা পাঠিয়েছেন লক্ষ্মীপুর থেকে তরিকুল ইসলাম, শরীফ ময়মনসিংহ থেকে, মতলব থেকে কোকন, আরিফ ধানমন্ডি থেকে, মালিবাগ থেকে বাপ্পি, মাহফুজ, সাভার থেকে অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম, মাসুদ সহ আরো অনেকে। তো এই মোটামুটি আমরা আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। মানে আপনার কি মনে হয় যে যেটা বলছেন যে মানে সব যুদ্ধাপরাধীদের বিচার করা বা এটা তো একটা মানে অসম্ভব কাজ, মানে সব রাজাকারের বিচার করা, বা মানে আসলে রাজাকার হলেও তো অনেকে ঠিক যুদ্ধাপরাধ নাও করে থাকতে পারেন বা বাধ্য হয়ে থাকতে পারেন অনেকে। সুতরাং এটি কিন্তু প্রত্যেকটা কিন্তু ক্ষেত্র বিশেষে কিন্তু আমাদের কিন্তু ভ্যারি করবে এবং উভয় কিন্তু বিচার প্রক্রিয়া এগোবে ঢালাও ভাবে। তো আর আদালত কারণ এখানে যাদের যে 7 জন আছে তাদের ব্যাপারেও কিন্তু একই রকম বিষয়টা আসবে না, এটা প্রত্যেকের আলাদা আলাদা ভাবে দেখা হচ্ছে। এখানে কিন্তু যে একটি আমব্রেলা ফেলে দিয়ে কিন্তু তাদেরকে ঢালাভাবে ব্ল্যাঙ্কেট ওয়েতে কিন্তু করা হচ্ছে না। এবং যুদ্ধাপরাধীর বিচার, কেননা এটা তো শাস্তিও চরম শাস্তি, শুধু এখানে খুব সতর্কতার সঙ্গে আদালতে এগোচ্ছেন এবং এখানে ঢালাওভাবে কাউকে শুধু অভিযোগ উত্থাপন করলেই তো হবে, সেটা প্রমাণিত হতে হবে। যতটাই বলেছেন 40 বছর পর প্রমাণ করাটাও তো অনেক কষ্টকর, প্রসিকিউশনের কাজ অনেক দুরূহ হয়ে গেছে এবং এই দুরূহ যারা করেছেন প্রকারান্তরে তারাই কিন্তু আজকে এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এটাও কিন্তু ইতিহাস আমাদেরকে বলে দেয়, সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তবে একই সঙ্গে যুদ্ধাপরাধীর বিচার প্রমাণ করবার জন্য পৃথিবীর নুরেমবার্গ থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ঠিক যে নীতিটি মানে আপনার এখানে অনুসরণ করা হয়েছে, সে একই নীতি কিন্তু আমাদের ক্ষেত্রেও, যে প্রচলিত যে সাক্ষ্য আইন সাধারণত অন্যান্য ফৌজদারি অপরাধের ক্ষেত্রে যেটি প্রয়োগ করা হয়ে থাকে সেটা থেকে কিন্তু সরে এসে এখানে বিশেষ বিধান কিন্তু প্রযোজ্য থাকে। এটি হচ্ছে সর্বজনীন নুরেমবার্গের চেয়েও মনে হয় আমরা অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি উন্মুক্ত, অনেক বেশি স্বচ্ছ। এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ আমার মনে নেই।
এবং আন্তর্জাতিক ছাত্র হিসেবে আমি এই ব্যাপারে আমাদের নুরিমাগের তুলনায় যদি বলেন তাহলে আমি বলবো যে আমরা এত উঁচুতে উঠে গেছি যে বাংলাদেশ বিশ্বসভায় একটি জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে যে কিভাবে একটি রাষ্ট্রীয় আদালতে ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধের বিচার করা যেতে পারে এবং এতে করে যেটি হবে ভবিষ্যতে কি তাহলে কি এই ধরনের বিচারগুলো অনেক দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব? কেন তখন ওই একটা বিচার কারো করবার জন্য ওই বারবার আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতেও দ্বারস্থ হতে হবে না, বা ওই হাইব্রিড কোন আন্তর্জাতিক আদালত গঠন করারও প্রয়োজন পড়বে না। যে কোনো রাষ্ট্র তার আইন অনুসারী এই সমস্ত অপরাধ এবং অপরাধীদের বিচার করতে পারবে, যেটি বহুকাল থেকে আন্তর্জাতিক আইনে স্বীকৃত, কিন্তু সেটি সর্বপ্রথম মানব জাতির ইতিহাসে একমাত্র বাংলাদেশ এবং আমরাই প্রথমবারের মতো এই উদাহরণটি আমরা সৃষ্টি করতে যাচ্ছি এবং এখানে আমাদের ব্যর্থ হবার কোন রকম সুযোগ নেই, কোনো অবকাশ নেই। ধন্যবাদ আপনাকে ডক্টর মিজানুর রহমান। প্রিয় শ্রোতা, আজ আমরা আন্তর্জাতিক অপরাধ বিচারের মান নিয়ে বিতর্ক এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের আলোচনায় আজকে স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। তিনি যেভাবে পুরো বিষয়টা মানে একটা সমাপনী টানলেন এবং পুরো ব্যাখ্যা বিশ্লেষণ সহ, তারপরে আমার কিছু বলার থাকে না। তো শ্রোতা, আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ এবিসি রেডিওর সঙ্গে থাকার জন্য। মানুষের জন্য ফাউন্ডেশনের সৌজন্যে FM 89.2 এর আয়োজন এবিসি মিঠা করা আপনারা শুনতে পাবেন সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন। এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর 6:35 আমাদের সঙ্গেই থাকুন। আগামী রোববার একই সময়ে আবার ফিরে আসছে এবিসি মিঠা করা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবিসি মিঠা কড়া, জনস্বার্থে মানুষের জন্য ফাউন্ডেশন মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট।